হ্যালো বন্ধুরা, চাকরি সমাধান ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। সামনে আমাদের দুটো বড় টার্গেট আছে, ডাব্লিউবিপিএসসির মিসলেনিয়াস আর গ্রাম পঞ্চায়েতের পরীক্ষা। আমি জানি আপনারা প্রত্যেকেই দিনরাত ধরে জোর কদমে পড়াশোনা করছেন, কিন্তু শুধু পড়লেই হবে না, পড়াটা কতটা ঠিক ট্র্যাকে এগোচ্ছে সেটা যাচাই করাও সমান জরুরি। আর সেই জন্যই আপনাদের প্রস্তুতিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে আজ থেকে আমাদের চালু হচ্ছে ডেলি প্র্যাকটিস সেশন। ঠিক আছে, আমরা প্রতিদিন আপনাদের জন্য বাছাই করে নিয়ে আসবো 25টি করে প্রশ্ন, এবং শুধু প্রশ্ন না, তার সাথে এবিসিডি 4টি অপশানস থাকবে। আপনারা নিজের আগে অ্যাটেম্প্ট করবেন কোশ্চেন্সগুলো, এবং তারপরে আমরা উত্তর দেব, এবং তার সাথে ডিটেলস, লজিক এবং কোশ্চেনের সঙ্গে জড়িত সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আমরা এই ভিডিওতেই আলোচনা করব। তো আপনাদের প্রস্তুতি কতটা মজবুত সেটা যাচাই করার জন্য এর থেকে ভালো সুযোগ আর হবে না। প্রতিদিন এই ভিডিওগুলো আপনাদের একটা মিনি মক টেস্টের মতো কাজ করবে। আপনি নিজেই বুঝতে পারবেন আপনি কতটা স্ট্রং, কোন জায়গায় আপনাকে আরও বেশি খাটতে হবে, কোন সেকশন আপনার দুর্বল। ঠিক আছে, তাই আর দেরি কিসের, খাতা পেন নিয়ে তৈরি হয়ে যান। চলুন শুরু করা যাক আজকের 25টি প্রশ্ন এবং তাদের ডিটেলড অ্যানালাইসিস। আর হ্যাঁ, যদি প্রতিদিন এই ক্লাসগুলো মিস না করতে চান তাহলে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে নিন, এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করে নিন। ভিডিওটাকে প্লিজ লাইক করে দেবেন। চলুন স্টার্ট করা যাক। আজকে আমাদের ফার্স্ট কোশ্চেন দেখুন। ফার্স্ট কোশ্চেন বলছে, সিন্ধু সভ্যতার মানুষ কোন ধাতুর ব্যবহার জানতো না? ঠিক আছে, সিন্ধু সভ্যতার মানুষ কোন ধাতুর ব্যবহার জানতো না? অপশানস কি আছে? অপশান এ আছে হচ্ছে তামা, অপশান বি ব্রোঞ্জ, অপশান সি লোহা, অপশান ডি হচ্ছে সোনা। তো তোমরা আগে অ্যাটেম্প্ট করবে, 5 সেকেন্ড সময় দেবো, তারপরে আমি আনসার বলে দেবো এবং তার সঙ্গে ডিটেলস আলোচনা করবো। ঠিক আছে, তো এই কোশ্চেনের রাইট আনসার হচ্ছে অপশান সি লোহা। ঠিক আছে, লোহা হচ্ছে এই কোশ্চেনের রাইট আনসার। তো সিন্ধু সভ্যতার মানুষ লোহার ব্যবহার জানতো না। সিন্ধু সভ্যতার মানুষ লোহার ব্যবহার জানতো না। সিন্ধু সভ্যতার মানুষ মেনলি তামা এবং ব্রোঞ্জের ব্যবহার জানতো। ঠিক আছে, তামা এবং ব্রোঞ্জের ব্যবহার যেহেতু জানতো, সেই জন্য কি বলা হয়, তামা আর ব্রোঞ্জকে বলা হয়, এই যুগটাকে তাম্র ব্রোঞ্জ যুগও বলা হয়। ঠিক আছে, কি বলা হয়? তাম্র এবং ব্রোঞ্জ যুগও বলা হয়। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট, তাম্র এবং ব্রোঞ্জ যুগ বলা হয়। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সিন্ধু সভ্যতার মানুষের, তোমার সিন্ধু সভ্যতা আবিষ্কার কে করেছিল? সিন্ধু সভ্যতা আবিষ্কার করেছিল হচ্ছে দয়ারাম সাহানি এবং রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট। এবার যদি বলে সিন্ধু সভ্যতার মানুষ কোন প্রাণীর ব্যবহার জানতো না, ধাতুর বদলে যদি বলে প্রাণীর ব্যবহার জানতো না, তখন উত্তর হবে ঘোড়া। ঠিক আছে, ঘোড়ার ব্যবহার করতে জানতো না। ঠিক আছে, সিন্ধু সভ্যতার প্রধান বৈশিষ্ট্য কি ছিল? প্রধান বৈশিষ্ট্য ছিল হচ্ছে নগর পরিকল্পনা। নগর পরিকল্পনা। ঠিক আছে, এবার লোহার ব্যবহার মানুষ কখন জানা স্টার্ট করলো? লোহার ব্যবহার জানা শুরু করলো আর্যদের সময়। আর্যদের সময় ভারতে প্রথম লোহার ব্যবহার শুরু হয়। ঠিক আছে, আর্যদের সময়। সেই জন্য সেই সময়টা কি বলা হয়? পরবর্তী বৈদিক যুগ। ঠিক আছে, এত কিছু আমরা একটা কোশ্চেনে কভার করলাম। এরকম করে আমরা প্রত্যেকটা কোশ্চেন কভার করব। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলছে, অর্থশাস্ত্র গ্রন্থটি কার রচনা? অপশন এ আছে মেগাস্থেনিস, অপশন বি কৌটিল্য, অপশন সি বিশাখা দত্ত, অপশন ডি হচ্ছে কলহন। তো এর রাইট আনসার হচ্ছে কৌটিল্য। কৌটিল্যর আরেক নাম কি ছিল? চাণক্য। চাণক্যর আরেক নাম কি ছিল? বিষ্ণুগুপ্ত। এগুলো সবই হচ্ছে কৌটিল্যের আরেক নাম। ঠিক আছে, ঠিক আছে, তিনি চন্দ্রগুপ্ত মৌর্য কে ছিল? মন্ত্রী ছিল এবং প্রধান। চন্দ্রগুপ্ত মৌর্যে মন্ত্রী এবং প্রধান উপদেষ্টা ছিল। প্রধান উপদেষ্টা। চন্দ্রগুপ্ত মৌর্য এবং কৌটিল্য মিলে কাকে পরাজিত করেছিল? ধননন্দকে পরাজিত করে নন্দবংশের অবসান ঘটিয়েছিল। নন্দবংশের অবসান হয়েছিল। ঠিক আছে, এবং ভারতে মৌর্য যুগের স্টার্ট হয়েছিল। ঠিক আছে, কৌটিল্যের লেখা যেমন অর্থশাস্ত্র, এই যুগের আরো 2-3টি ইম্পর্টেন্ট জিনিস জেনে রাখো। কলহনের লেখা কি? কলহনের লেখা হচ্ছে রাজতরঙ্গিনী। রাজতরঙ্গিনী, এগুলো মাল্টিপল টাইম আসে। এতে কি জানা যায়? এতে কাশ্মীরের ইতিহাস জানা যায়। এবং আরেকটা জিনিস দেখো, বিশাখা দত্তের লেখা কি হচ্ছে? বিশাখা দত্তের লেখা হচ্ছে মুদ্রা রাক্ষস। মুদ্রা রাক্ষস। ঠিক আছে, এই দুটো ইম্পর্টেন্ট। মেগাস্থেনিসের লেখা কি জিনিস? মেগাস্থেনিসের লেখা গ্রন্থের নাম হচ্ছে ইন্ডিকা। নেক্সট দেখো, নেক্সট কোশ্চেন বলছে,
ভারতের লৌহ মানব বা আয়রন ম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয়? অপশন এ মহাত্মা গান্ধী, অপশন বি আছে তোমার জওহরলাল নেহরু, অপশন সি সর্দার বল্লভভাই প্যাটেল এবং অপশন ডি আছে সুভাষচন্দ্র বসু। তো এইগুলোর মধ্যে রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি সর্দার বল্লভভাই প্যাটেল। তোমরা নিজেরাও কিন্তু অ্যাটেম্প্ট করতে থাকো এবং কতগুলো তোমাদের ঠিক হচ্ছে কমেন্টে আমাকে জানাবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং ডেইলি তোমাদের একটা করে ভিডিও আসবে। তোমরা আধ ঘন্টা টাইম নষ্ট করে তোমরা ভিডিওগুলো দেখে নিও এবং এই যে টাইমটা তোমরা দিচ্ছ এটা তোমাদের এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট হবে, ঠিক আছে? প্রত্যেকদিন ভিডিওটা অবশ্যই দেখো। তো এর রাইট অ্যান্সার হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেল। সর্দার বল্লভভাই প্যাটেলকে আয়রন ম্যান অফ ইন্ডিয়া বলা হয়। কেন বলা হয়? সর্দার বল্লভভাই প্যাটেল ভারতের স্বাধীনতার পর দেশীয় রাজ্যগুলোকে একত্রিত করেছিল। দেশীয় রাজ্যকে কি করেছিল? একত্রিত করে আজকের যে ভারত সেটা বানিয়েছিল এবং তিনি কি ছিল? স্বাধীন ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রীও ছিল, ঠিক আছে? এবং স্বরাষ্ট্রমন্ত্রীও ছিল প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী। জওহরলাল নেহরুকে ছিল প্রথম প্রধানমন্ত্রী এবং সুভাষচন্দ্র বসু তো বাদ দাও আর মহাত্মা গান্ধী বাদ দাও, ঠিক আছে? এবং তাহার সর্দার বল্লভভাই প্যাটেলের স্মরণে কি তৈরি হয়েছে? স্ট্যাচু অফ ইউনিটি। স্ট্যাচু অফ ইউনিটি কোথায় তৈরি হয়েছে? গুজরাটে। তাকে সর্দার বল্লভভাই প্যাটেলের আরেক নাম কি? আরেক নাম হচ্ছে বিসমার্ক অফ ইন্ডিয়া বা ভারতের বিসমার্কও বলা হয়। ঠিক আছে? এবং ভারতের যদি বলে গ্র্যান্ড ওল্ড ম্যান কাকে বলা হয়? গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বলা হয় হচ্ছে দাদাভাই নওরোজি। ঠিক আছে, আমরা নেক্সট কোশ্চেন দেখব। ভারতের আয়তনে ক্ষুদ্রতম রাজ্য কোনটি? অপশন এ আছে সিকিম, অপশন বি ত্রিপুরা, অপশন সি গোয়া এবং অপশন ডি আছে মিজোরাম। তো এইগুলোর মধ্যে রাইট অ্যান্সার হচ্ছে গোয়া। গোয়া হচ্ছে ভারতের ক্ষুদ্রতম রাজ্য, ঠিক আছে? এবং ভারতের বৃহত্তম রাজ্যের নাম কি আয়তনের বিচারে? উত্তর হবে রাজস্থান, ঠিক আছে? এবং ভারতের সবচেয়ে জনবহুল যদি রাজ্য বলে এটা হচ্ছে বৃহত্তম। জনবহুল রাজ্য হবে উত্তরপ্রদেশ, ঠিক আছে? এবং সবচেয়ে কম জনবহুল রাজ্য হচ্ছে, এখানে কিন্তু আমরা রাজ্য নিয়ে আলোচনা করছি, ইউনিয়ন টেরিটরি বা কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকে ক্যালকুলেট করছি না, তখন উত্তর হবে সিকিম, ঠিক আছে? এবার গোয়ার হিস্ট্রি কি? গোয়া হচ্ছে 1961 সালে পর্তুগিজদের শাসন থেকে মুক্ত হয়ে ভারতে যুক্ত হয় এবং 1987 সালে গোয়া স্টেটহুড পায়, মানে পূর্ণ রাজ্যের মর্যাদা পায়, ঠিক আছে? নেক্সট কোশ্চেন দেখো। কর্কট ক্রান্তি রেখা ভারতের কয়টি রাজ্যের ওপর দিয়ে গেছে? অপশন এ আছে 5টা, অপশন বি 7টা, অপশন সি হচ্ছে 8টা এবং অপশন ডি হচ্ছে 9টা। তো এই কোশ্চেনের রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি। তোমরা নিজেরা অ্যাটেম্প্ট করে আমাকে স্কোর কত হচ্ছে জানাবে কমেন্টে, ঠিক আছে? আর এই কোশ্চেন অ্যান্সারগুলো যদি পিডিএফ চাই, পিডিএফটা তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে, ঠিক আছে? এই অ্যান্সার হচ্ছে 8টা। এবার কর্কট ক্রান্তি রেখাকে আরেক ইংরেজিতে কি বলে? ট্রপিক অফ ক্যান্সার বলে, ঠিক আছে? এবং কত ডিগ্রি অক্ষাংশকে কর্কট ক্রান্তি রেখা বা ট্রপিক অফ ক্যান্সার বলে? 23.5 ডিগ্রি নর্থ বা উত্তর অক্ষাংশকে বলা হয় ট্রপিক অফ ক্যান্সার। এটি ভারতের ঠিক মাঝখান দিয়ে গেছে এবং কটা রাজ্যের ওপর দিয়ে গেছে? 8টা রাজ্য কি কি? 8টা রাজ্য যদি জিজ্ঞেস করে, 8টা রাজ্য হচ্ছে গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং মিজোরাম। এই কটা রাজ্যের ওপর দিয়ে 1 2 3 4 5 6 7 8টা, হ্যাঁ 8টা, এই 8টা রাজ্যের ওপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গেছে এবং পশ্চিমবঙ্গের 5টি জেলার ওপর দিয়ে গেছে, ঠিক আছে? সেই 5টি জেলা কি কি? পশ্চিমবঙ্গের যদি 5টি জেলা জিজ্ঞেস করে সেটা পশ্চিমবঙ্গের ভূগোলের জন্য ইম্পর্টেন্ট। সেই 5টা জেলা হচ্ছে নদিয়া, পূর্ব বর্ধমান,
পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং পুরুলিয়া। এই কটি রাজ্যের ওপর দিয়ে গেছে হচ্ছে কর্কট ক্রান্তি রেখা। ঠিক আছে, এবং ভারতের যদি রাজ্যের এই কটি জেলার ওপর দিয়ে গেছে কর্কট ক্রান্তি রেখা, এবং ভারতের রাজ্য বললে এই কটা রাজ্যের ওপর দিয়ে গেছে হচ্ছে কর্কট ক্রান্তি রেখা। ঠিক আছে, এবং যদি একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, কর্কট ক্রান্তি রেখা কোন নদীকে দুবার অতিক্রম করেছে? কোন নদীকে দুইবার অতিক্রম করেছে? দুইবার অতিক্রম করেছে হচ্ছে মাহি নদীকে। মাহি নদীকে, মাহি নদীকে একবার গুজরাটে এবং একবার উত্তরপ্রদেশে কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করেছে। ঠিক আছে, সরি, একবার গুজরাটে এবং একবার রাজস্থানে অতিক্রম করেছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলছে, কোশ্চেন নাম্বার 6 আছে, যোগ জলপ্রপাত কোন নদীর ওপর অবস্থিত? অপশন এ আছে কাবেরী, অপশন বি গোদাবরী, অপশন সি সরাবতী, অপশন ডি হচ্ছে নর্মদা। এর রাইট অ্যান্সার হচ্ছে যোগ জলপ্রপাত অবস্থিত হচ্ছে অপশন সি সরাবতী নদীর ওপর। এটি কোথায়, কোন রাজ্যে অবস্থিত? এটি কর্ণাটকা রাজ্যে অবস্থিত। ঠিক আছে, যোগ জলপ্রপাতের আরেক নাম কি? গেডসেপ্পা ওয়াটারফল। এর আরেক নাম হচ্ছে মহাত্মা গান্ধী ওয়াটারফল। এই সব নামই হচ্ছে যোগ জলপ্রপাতের আরেক নাম। ঠিক আছে, গেডসেপ্পা জলপ্রপাত বা মহাত্মা গান্ধী জলপ্রপাত এই নামেই এই নামগুলোতেও পরিচিত। ঠিক আছে, এটি ভারতের অন্যতম উচ্চ জলপ্রপাত। এবং ভারতের সর্বোচ্চ জলপ্রপাতের নাম কি যদি বলে? সর্বোচ্চ জলপ্রপাতের নাম হচ্ছে, ভারতের সর্বোচ্চ জলপ্রপাতের নাম হচ্ছে কুঞ্চি কল জলপ্রপাত। কুঞ্চি কল জলপ্রপাত, এটিও কর্ণাটকে অবস্থিত, বাট এটা বারাহি নদীর ওপর অবস্থিত। বারাহি। ঠিক আছে, আমরা যোগ জলপ্রপাত দেখলাম এবং কুঞ্চিকল জলপ্রপাত দেখলাম। আর একটা ইম্পর্টেন্ট জলপ্রপাত যেটা সব পরীক্ষায় আসে জেনারেলি, সেটা হচ্ছে শিব সমুদ্রম জলপ্রপাত। ঠিক আছে, এটাও কর্ণাটকে অবস্থিত, কিন্তু এটা অবস্থিত হচ্ছে কাবেরী নদীর ওপর। কাবেরী নদীর ওপর। তো আমরা কি কি দেখলাম? যোগ জলপ্রপাত কর্ণাটকা সরাবতী। ঠিক আছে, কুঞ্চিকল জলপ্রপাত যেটা সর্বোচ্চ জলপ্রপাত, সেটাও কর্ণাটকা বারাহি। এবং কর্ণাটকার আরেকটাও জলপ্রপাত ইম্পর্টেন্ট হচ্ছে শিব সমুদ্রম জলপ্রপাত, যেটা হচ্ছে কাবেরী নদীর ওপর। ঠিক আছে, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং ডিটেলস অ্যানালিসিসটা যদি ভালো লেগে থাকে, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটাকে প্লিজ লাইক করে দিও। নেক্সট কোশ্চেন দেখো। কোশ্চেন নাম্বার 7 বলছে, মানব দেহের সবচেয়ে বড় অঙ্গ বা অর্গ্যান কোনটি? অপশন এ যকৃৎ, অপশন বি মস্তিষ্ক, অপশন সি হচ্ছে ত্বক এবং অপশন ডি হচ্ছে হৃৎপিণ্ড। তো এর রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি ত্বক। ত্বক হচ্ছে মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ। কেন? ত্বক মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ, যা শরীরকে পুরোভাবে ঢেকে রাখে এবং বাইরের আঘাত এবং জীবাণু থেকে রক্ষা করে। ঠিক আছে, এবং বলে মানে মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ বললে উত্তর হবে হচ্ছে ত্বক। এবং সবচেয়ে বড় গ্রন্থি বললে, যদি বলো গ্রন্থি, সবচেয়ে বড় গ্রন্থি, তখন উত্তর হতো হচ্ছে যকৃৎ। ঠিক আছে, যকৃৎ। এবং মানবদেহের সবচেয়ে বড় অন্তঃক্ষরা গ্রন্থি যদি বলে, তখন উত্তর হতো হচ্ছে থাইরয়েড। ঠিক আছে, থাইরয়েড। ঠিক আছে, নেক্সট দেখো। কোশ্চেন নাম্বার 8 বলছে, ডেঙ্গু জ্বরের জীবাণু বহন করে কোন মশা? অপশন এ দেখো স্ত্রী অ্যানোফিলিস, অপশন বি কিউলেক্স, অপশন সি এডিস এবং অপশন ডি হচ্ছে সাধারণ মাছি। তো এর রাইট অ্যান্সার হচ্ছে এডিস মশা। স্ত্রী এডিস মশা ডেঙ্গু রোগের জীবাণু বহন করে। ঠিক আছে, এবং ডেঙ্গু হলো একটি কি ভাইরাস দ্বারা হয়? ডেঙ্গু রোগের ভাইরাসের নাম হচ্ছে ফ্ল্যাভি ভাইরাস। ফ্ল্যাভি ভাইরাস। ঠিক আছে, স্ত্রী এডিস মশা দিনের বেলায় কামড়ায় এবং পরিষ্কার জলে আবদ্ধ থাকা অবস্থায় এরা বংশবৃদ্ধি করে। ঠিক আছে, এই জ্বরে কি হয়? শরীরে অণুচক্রিকা বা প্লেটলেটসের মাত্রা কমে যায়। অণুচক্রিকা বা প্লেটলেটস কমে যায়। ঠিক আছে, প্লেটলেটস কমে যায় এবং সেটাকে তখন থেকে ডেঙ্গু জ্বর হয়। ঠিক আছে, এবার যদি ম্যালেরিয়া বলে, ম্যালেরিয়ার উত্তর হচ্ছে স্ত্রী অ্যানোফিলিস মশা। স্ত্রী অ্যানোফিলিস মশা ম্যালেরিয়া রোগ ছড়ায়। ঠিক আছে, এবং ফাইলেরিয়া বা গোত রোগের জীবাণু বহন করে হচ্ছে কিউলেক্স মশা। ফাইলেরিয়া
বা গোদ বলা হয় বাংলায়। ঠিক আছে, গোদ রোগে জীবাণু বহন করে হচ্ছে কিউলেস মশা। ঠিক আছে, আমরা সবকটা মশাবাহিত রোগের নাম দেখে নিলাম। স্ত্রী অ্যানাফিলিস ছড়ায় কি? ম্যালেরিয়া। কিউলেক্স ছড়ায় ফাইলেরিয়া। এবং এডিস ছড়ায় হচ্ছে ডেঙ্গু আর চিকেনগুনিয়া। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো। কোশ্চেন নাম্বার 9 বলছে, মানব দেহে রক্তচাপ মাপার যন্ত্রের নাম কি? অপশন এ আছে স্পিগমোম্যানোমিটার, অপশন বি আছে স্টেথোস্কোপ, অপশন সি আছে ইসিজি এবং অপশন ডি আছে থার্মোমিটার। তো এর রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ, স্পিগমোম্যানোমিটার হচ্ছে মানব দেহের ব্লাড প্রেশার বা রক্তচাপ মাপার যন্ত্রের নাম। একজন সুস্থ মানুষের রক্তচাপ হওয়া উচিত 120/80 মিলিগ্রাম এইচজি mmHg। এইটা হওয়া উচিত একটা সুস্থ মানুষের রক্তচাপ। ঠিক আছে, এতে 120টা কি বোঝায়? 120টা বোঝায় হচ্ছে সিস্টোলিক চাপ বা উচ্চচাপ। ঠিক আছে, এবং এটাকে বলা হয় নিম্নচাপ বা ডায়াস্টোলিক চাপ। ঠিক আছে, এবং হৃৎপিণ্ডের স্পন্দন মাপতে কি হয়? স্টেথোস্কোপ, তোমরা জানো নিশ্চয়ই। এবং হৃৎপিণ্ডের বৈদ্যুতিক কার্যকলাপ মাপতে তখন ব্যবহার করা হয় ইসিজি। ঠিক আছে, হৃৎপিণ্ডের বৈদ্যুতিক কার্যকলাপ রেকর্ড করার জন্য ইউজ করা হয় ইসিজি, এবং স্টেথোস্কোপ ইউজ করা হয় হৃৎপিণ্ডের স্পন্দন মাপতে। ঠিক আছে, নেক্সট দেখো। কোশ্চেন নাম্বার 10 বলছে, থাইরক্সিন হরমোনের অভাবে শিশুদের কি রোগ হয়? অপশন এ আছে গয়টার, অপশন বি ক্রেটিনিজম, অপশন সি মিক্সেডিমা এবং অপশন ডি হচ্ছে বামনত্ব। তো এর রাইট অ্যান্সার হবে অপশন বি, ক্রেটিনিজমের অভাবে, থাইরক্সিনের অভাবে শিশুদের ক্রেটিনিজম রোগ হয়। ঠিক আছে, থাইরক্সিন হরমোন কোথা থেকে নিঃসৃত হয়? হচ্ছে থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হয় হচ্ছে থাইরক্সিন হরমোন। ঠিক আছে, এবং এতে কি হয়? শিশুদের এই হরমোনের অভাব হলে শারীরিক এবং মানসিক বিকাশ ব্যাহত হয়। ঠিক আছে, এটাই যখন শিশুদের হয় তার নাম কি? ক্রেটিনিজম। এবং যখন অ্যাডাল্ট মানুষদের থাইরক্সিনের অভাব হয় তখন তার নাম হচ্ছে মিক্সেডিমা। ঠিক আছে, এবং গয়টার কখন হয়? খাদ্যে আয়োডিনের অভাব হলে হয় হচ্ছে গয়টার। ঠিক আছে, যাকে আরেক নাম হচ্ছে গলগণ্ড। গয়টারের বাংলার নাম হচ্ছে গলগণ্ড। নেক্সট কোশ্চেন বলছে, কোশ্চেন নাম্বার 11, শুষ্ক বরফ বা ড্রাই আইস কাকে বলা হয়? অপশন এ আছে কঠিন নাইট্রোজেন, অপশন বি কঠিন কার্বন ডাইঅক্সাইড, অপশন সি বরফ এবং লবণের মিশ্রণ এবং অপশন ডি আছে তরল হাইড্রোজেন। তো এর মধ্যে রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি, কঠিন কার্বন ডাইঅক্সাইডকে শুষ্ক বরফ বলা হয়, কারণ সাধারণ তাপমাত্রায় এটি তরল না হয়ে সরাসরি বাষ্পে রূপান্তরিত হয় বলে এটিকে শুষ্ক বরফ বা ড্রাই আইস বলা হয়। ঠিক আছে, এটি কি প্রক্রিয়া হয়? এটি ঊর্ধ্বপাতন বা সাবলিমেশন প্রক্রিয়া হয়। ঠিক আছে, এটি কি কাজে লাগে? এটি শীতলীকরণ বা কোনো কিছু ফ্রিজ করতে কাজে লাগে। ঠিক আছে, এবং আরো 2-4টি ইম্পর্টেন্ট গ্যাসের নাম দেখে রাখো। লাফিং গ্যাস কাকে বলে? যদি জিজ্ঞেস করে লাফিং গ্যাস কাকে বলে, লাফিং গ্যাস বলে হচ্ছে N2O কে, যাকে বাংলায় যার নাম হচ্ছে নাইট্রাস অক্সাইডকে বলা হয় N2O কে লাফিং গ্যাস। এটা কি কাজে লাগে? এটা অ্যানাস্থেশিয়ার কাজে লাগে বা চিকিৎসা ক্ষেত্রে কাজে লাগে। ঠিক আছে, চিকিৎসা ক্ষেত্রে কাজে লাগে। এবং জল শোধনে কি গ্যাস ইউজ করা হয়? জল শোধন করতে ইউজ করা হয় ক্লোরিন গ্যাস, CHLORIN, ক্লোরিনের সংকেত হচ্ছে Cl। ঠিক আছে, ক্লোরিন গ্যাস ব্যবহৃত হয় জল শোধন করতে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো। একটি উড়ন্ত বিমানে
কোন ধরনের শক্তি থাকে? অপশন এ কেবল স্থিতিশক্তি, অপশন বি কেবল গতিশক্তি, অপশন সি হচ্ছে স্থিতিশক্তি এবং গতিশক্তি উভয়ই, এবং অপশন ডি হচ্ছে কোনোটিই নয়। তো এর রাইট অ্যান্সার হবে হচ্ছে অপশন সি, স্থিতিশক্তি এবং গতিশক্তি উভয়ই অবস্থিত থাকে একটি উড়ন্ত বিমানে। বিমানটি যেহেতু ভূমি থেকে অনেকটা উঁচুতে অবস্থান করে, তাই তার মধ্যে স্থিতিশক্তি বা পোটেনশিয়াল এনার্জি থাকে, এবং বিমানটি যেহেতু সামনের দিকে এগিয়ে চলে, তখন আমাদের কি ইউজ হয়? কাইনেটিক এনার্জি বা গতিশক্তির ইউজ হয়। বুঝতে পারলে? যেহেতু বিমানটি তোমার ভূমি থেকে অনেকটা উঁচুতে অবস্থান করছে, তাই তার মধ্যে কি থাকছে? স্থিতিশক্তি, এবং যেহেতু সামনের দিকে এগিয়ে যাচ্ছে, সেই জন্য তার মধ্যে থাকছে গতিশক্তি বা কাইনেটিক এনার্জি। এই দুটি শক্তির যোগফলকে কি বলা হয়? যান্ত্রিক শক্তি। কাইনেটিক এনার্জি এবং পোটেনশিয়াল এনার্জি দুটো যোগ হলে যেই শক্তি পাওয়া যায় তাকে বলা হয় যান্ত্রিক শক্তি বা মেকানিক্যাল এনার্জি। ঠিক আছে, আরো দু একটা সিমিলার কোশ্চেন দেখে নাও। যদি বলে তোমাকে টান টান করা ধনুকে কি শক্তি থাকে? টান টান করা ধনুকে ইউজ হয় হচ্ছে স্থিতিশক্তি। স্থিতি শক্তি, ঠিক আছে, টান টান করা ধনুকে ইউজ হয় হচ্ছে স্থিতিশক্তি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো। কোশ্চেন নাম্বার 13 বলছে ভিনিগারে কোন অ্যাসিড থাকে? অপশন এ হচ্ছে সাইট্রিক অ্যাসিড, অপশন বি টার্টারিক অ্যাসিড, অপশন সি ল্যাকটিক অ্যাসিড, এবং অপশন ডি হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। তো ভিনিগারে উপস্থিত থাকে হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, অপশন ডি। ভিনিগারে কি উপস্থিত থাকে? অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিডের সংকেত কি? CH3COOH, ঠিক আছে, এবং এর 4 to 8% জলীয় দ্রবণকেই কি বলা হয়? জলীয় দ্রবণকে বলা হয় ভিনিগার। এর জলীয় দ্রবণ হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিডের 4 to 8% জলীয় দ্রবণকেই বলা হয় ভিনিগার। ঠিক আছে, এটি রান্নার স্বাদ বাড়াতে এবং খাবার সংরক্ষণে ইউজ করা হয় ভিনিগার। তোমরা জানো নিশ্চয়। সাইট্রিক অ্যাসিড কিসে থাকে? সাইট্রিক অ্যাসিড থাকে হচ্ছে লেবুতে। দাঁড়াও, এটা রাইট অ্যান্সার, এটা গোল করে দিই। হ্যাঁ, সাইট্রিক অ্যাসিড থাকে হচ্ছে লেবুতে। দুধে বা দইয়ে থাকে হচ্ছে তোমার ল্যাকটিক অ্যাসিড। দুধ বা দইতে থাকে হচ্ছে ল্যাকটিক অ্যাসিড, এবং তেঁতুলে থাকে হচ্ছে টার্টারিক অ্যাসিড। তেঁতুলে থাকে কি? টার্টারিক অ্যাসিড। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো। কোশ্চেন নাম্বার 14 বলছে ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয়? অপশন এ আছে ডক্টর বি আর আম্বেদকর, অপশন বি আছে রাজেন্দ্র প্রসাদ, অপশন সি আছে BN রাও, এবং অপশন ডি আছে জওহরলাল নেহরু। তো ভারতীয় সংবিধানের জনক বলা হয় ডক্টর বি আর আম্বেদকরকে। কেন? তিনি সংবিধান প্রস্তুতির যে ড্রাফটিং কমিটি ছিল, ড্রাফটিং কমিটি বলতে বাংলায় বোঝানো হয় খসড়া কমিটি। খসড়া কমিটি। খসড়া কমিটি কি করেছিল? বেসিক্যালি যে আমাদের সংবিধান বা কনস্টিটিউশন তৈরি হয়েছে, সেই কনস্টিটিউশনটাকে ড্রাফট করেছিল। মানে ড্রাফট করা মানে কি? কোনো কিছুকে বেসিকভাবে লেখা, ঠিক আছে, তারপর সেটাকে এডিট করলে সেটার ফাইনাল কপি পাওয়া যায়। তো ড্রাফট করেছিল হচ্ছে কনস্টিটিউশনকে যে কমিটি, তার নাম ছিল খসড়া কমিটি বা ড্রাফটিং কমিটি, এবং সেই ড্রাফটিং কমিটির চেয়ারম্যান কে ছিল? ডক্টর বি আর আম্বেদকরকে। সেই জন্য ডক্টর বি আর আম্বেদকর এবং আইনিভাবে মানে ছিল, আইন জ্ঞান ছিল এবং দূরদর্শিতা ছিল, সেই জন্য তাকে সংবিধানের রূপকার বলা হয়। তিনি কে ছিল? স্বাধীন ভারতের প্রথম আইনমন্ত্রী ছিল হচ্ছে ডক্টর বি আর আম্বেদকর। এটাও জেনে রাখা ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবং ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিল? রাজেন্দ্র প্রসাদ। ঠিক আছে, এবং BN রাও কি ছিল? সংবিধানের সাংবিধানিক উপদেষ্টা। সাংবিধানিক উপদেষ্টা ছিল হচ্ছে BN রাও। এটাও ইম্পর্টেন্ট। ঠিক আছে, নেক্সট দেখো। ভারতের রাষ্ট্রপতিকে অপসারণ বা ইমপিচমেন্ট করার ক্ষমতা কার আছে? অপশন এ আছে সুপ্রিম কোর্ট, অপশন বি প্রধানমন্ত্রী, অপশন সি সংসদ বা পার্লামেন্ট, অপশন ডি হচ্ছে লোকসভা স্পিকার। তো এদের মধ্যে রাইট অ্যান্সার হবে অপশন সি, সংসদের অধিকার আছে রাষ্ট্রপতিকে অপসারণ করা। ঠিক আছে, এবং রাষ্ট্রপতিকে কখন অপসারণ করা যায়? রাষ্ট্রপতিকে একমাত্র
কনস্টিটিউশন বা সংবিধান অমান্য করার অভিযোগেই রাষ্ট্রপতিকে অপসারণ করা যায়। অপসারণ করতে গেলে 2/3 মানে 2/3 মেজরিটি দরকার হয়। ঠিক আছে, 2/3 মেজরিটির দরকার হয়, সংসদে 2/3 মেজরিটির দরকার হয়। এবং এটি সংসদের প্রস্তাবটা, এই যে প্রস্তাব রাষ্ট্রপতিকে অপসারণ করার প্রস্তাব, সংসদের যে কোনো কক্ষে, লোকসভা বা রাজ্যসভাতেই আনা যায়, যে কোনো একটা কক্ষেই আনা যায়। ঠিক আছে, এবং এটা হচ্ছে কত নম্বর আর্টিকেলে বলা আছে? এটা 61st আর্টিকেলে এই জিনিসটা বলা আছে। রাষ্ট্রপতি যে পদ, সেটা কোথায় বলা আছে? আর্টিকেল নাম্বার 52-তে। এবং তার অপসারণ বলা আছে 61st, আর্টিকেল নাম্বার 61-এ। রাষ্ট্রপতিকে শপথ বাক্যকে পাঠ করায়, রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করায় হচ্ছে, এটাও ইম্পর্টেন্ট, শপথ বাক্য পাঠ করায় হচ্ছে আমাদের চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। ঠিক আছে, এবং রাষ্ট্রপতির একটা স্পেশাল ক্ষমতা কি? এমার্জেন্সি জারি করা বা এমার্জেন্সি জারি করতে পারে একমাত্র রাষ্ট্রপতি। ঠিক আছে, সব আমরা কমপ্লিট করে নিলাম যা যা ইম্পর্টেন্ট এই কোশ্চেন থেকে আসতে পারে। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওটাকে লাইক করে দাও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। এই সিরিজের প্রত্যেক দিন একটা করে ভিডিও আসতে থাকবে এই চ্যানেলে, তো সাবস্ক্রাইব করে নাও যাতে তোমরা টাইমলি নোটিফিকেশনগুলো পেতে থাকো এবং তোমাদের প্রিপারেশন খুব ভালো করে হয়। ডেইলি টাইম বার করে তোমরা এই ভিডিওগুলো একবার করে দেখে নিও, তোমাদের প্রিপারেশন কেমন হচ্ছে, তোমাদের কোন সেকশন উইক আছে, কোন সেকশন স্ট্রং আছে, তোমরা খুব ভালো করে নিজেরাই অ্যাসেস করতে পারবে। ঠিক আছে, এবং কোনো ডাউট থাকলে বা কোনো ব্যাপারে তোমরা জানতে চাইলে বা ডাউট সলভিং যদি তোমার কোনো সাবজেক্টের উপর এক্সট্রা ক্লাস দরকার হয়, তখন তুমি আমাদের কমেন্ট করে জানিও, আমি সেই সাবজেক্টটাকে আরও ডিটেলসে কভার করব। নেক্সট দেখো, নেক্সট কোশ্চেন বলছে, কোশ্চেন নাম্বার 16, ভারতের সংবিধানে বর্তমানে কয়টি মৌলিক কর্তব্য বা ফান্ডামেন্টাল ডিউটিস আছে? অপশন এ 9টা, অপশন বি 10টা, অপশন সি 11টা, অপশন ডি 12টা। তো এর রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি 11টা। ভারতের সংবিধানে 11টা ফান্ডামেন্টাল ডিউটিস বর্তমানে আছে। ফান্ডামেন্টাল ডিউটিস, যাকে বাংলায় কি বলে? মৌলিক কর্তব্য। ঠিক আছে, ভারতের যে মূল সংবিধান মানে অরিজিনালি কোনো ফান্ডামেন্টাল ডিউটিস ছিল না। ঠিক আছে, কনসেপ্ট একটু দেখে নাও, আমি বলে দিচ্ছি ব্রিফ করে। অরিজিনালি কোনো আমাদের সংবিধানে ফান্ডামেন্টাল ডিউটিস ছিল না। ঠিক আছে, এবার কখন আসলো? 1976 সালে, যখন 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বা সংবিধান সংশোধন হলো, তখন সর্দার শরণ সিং কমিটি ফান্ডামেন্টাল ডিউটিসটাকে সংবিধানে ইনক্লুড করার প্রস্তাব দিয়েছিল। ঠিক আছে, তো ইনি যখন প্রস্তাব দিয়েছিল তাতে 10টা ফান্ডামেন্টাল ডিউটিস ছিল, আমি বললাম 11টা আছে, তো 11টা হলো কি করে? আরেকবার 2002 সালে 86th অ্যামেন্ডমেন্টে আরও একটা ফান্ডামেন্টাল ডিউটিস অ্যাড করা হয়, তাহলে কতগুলো হয়ে যায় টোটাল? বর্তমানে 11টা। যেটা অ্যাড করা হয় সেটা কি ছিল বলতো? সেটা ছিল হচ্ছে রাইট টু এডুকেশন। ঠিক আছে, যাতে বলা হয়েছে, যেটা আর্টিকেল নাম্বার 51A-তে আছে। ঠিক আছে, এবং এতে বলা হয়েছে 6 ইয়ার্স থেকে 14 ইয়ার্স মানে 6 থেকে 14 বছর সব বাচ্চাদের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা এবং শিক্ষার সুযোগ করে দেওয়া। এটাকে 2002 সালে 86th অ্যামেন্ডমেন্টে সংবিধানে অ্যাড করা হয়েছে, মৌলিক কর্তব্যের পার্টে অ্যাড করা হয়েছে। ঠিক আছে, এবং এর ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? যদি বলা হয় মৌলিক কর্তব্য, এর কনসেপ্ট নেওয়া হয়েছিল ইউএসএসআর থেকে বা ইউনাইটেড সোভিয়েত রাশিয়া থেকে। সোভিয়েত রাশিয়া মানে এখন আমরা রাশিয়া দেখি, রাশিয়া আগে যখন যুক্ত ছিল, রাশিয়া, বেলারুস এইসব দেশ একসঙ্গে যুক্ত ছিল, তখন তাকে সোভিয়েত রাশিয়া বলা হতো। এখন রাশিয়া ভেঙে গিয়ে শুধু রাশিয়া হয়ে গেছে, সোভিয়েত রাশিয়া ভেঙে গিয়ে শুধু রাশিয়া হয়ে গেছে। ঠিক আছে, আর যদি বলে ফান্ডামেন্টাল ডিউটিস আমরা নিয়ে আলোচনা করলাম, যদি বলে ফান্ডামেন্টাল রাইটস কতগুলো আছে? ফান্ডামেন্টাল রাইটস বর্তমানে আছে হচ্ছে 6টা, আগে ছিল 7টা, একটা কমিয়ে 6টা হয়ে গেছে। ঠিক আছে, এটা আমরা পরে আলোচনা করবো যখন আসবে। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 17 বলছে, পঞ্চায়েতি রাজ ব্যবস্থার সর্বনিম্ন স্তর কোনটি? অপশন এ জেলা পরিষদ, অপশন বি পঞ্চায়েত সমিতি, অপশন সি হচ্ছে গ্রাম পঞ্চায়েত এবং অপশন ডি আছে ন্যায় পঞ্চায়েত। তো পঞ্চায়েতি রাজ ব্যবস্থার সর্বনিম্ন স্তর হচ্ছে গ্রাম পঞ্চায়েত। ঠিক আছে, গ্রাম পঞ্চায়েত হচ্ছে পঞ্চায়েতি রাজ ব্যবস্থার সর্বনিম্ন স্তর। ভারতে মূলত বলবন্ত রায় মেহতা কমিটি, এই কমিটির নাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ, তোমরা এই কমিটির নামটা মনে রাখবে, বলবন্ত রায় মেহতা কমিটি। এই কমিটিটা কি করেছিল? এরাই সুপারিশ করেছিল হচ্ছে পঞ্চায়েতি ব্যবস্থার কথা।
পঞ্চায়েতি ব্যবস্থার কথা। পঞ্চায়েতি ব্যবস্থা 1976 সালে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে অ্যাড করা হয়েছিল। এটা কস্তরীয় ব্যবস্থা, এটা জেনারেলি ত্রিস্তরীয় ব্যবস্থা। নিচে কি থাকে? গ্রাম পঞ্চায়েত, তার উপরে পঞ্চায়েত সমিতি এবং লাস্টে থাকে হচ্ছে সবার উপরে জেলা পরিষদ। ঠিক আছে, কোথায় প্রথম চালু হয়েছিল পঞ্চায়েতি রাজ ব্যবস্থা? প্রথম কোথায় চালু হয়েছিল? যদি বলে ফার্স্ট কোথায় চালু হয়েছিল, তাহলে চালু হয়েছিল হচ্ছে রাজস্থানে। ঠিক আছে, রাজস্থানে 1959 সালে। 1959 সালে কোথায়? রাজস্থানের কোথায় যদি জিজ্ঞেস করে তখন বলবেন নগর জেলা। নগর জেলায় চালু হয়েছিল হচ্ছে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা। এবং 1992 সালে, সরি অ্যামেন্ডমেন্টের নাম, এটা 73rd অ্যামেন্ডমেন্ট, 1992-তে এটি সংবিধানে পার্ট করা হয়। 73rd অ্যামেন্ডমেন্ট 1992। ঠিক আছে, এবং সর্বনিম্ন স্তর হচ্ছে আমরা বললাম গ্রাম পঞ্চায়েত। নেক্সট দেখো, কোশ্চেন নাম্বার 18 বলছে ডিসকভারি অফ ইন্ডিয়া বইটি কার লেখা? অপশন এ আছে মহাত্মা গান্ধী, অপশন বি জওহরলাল নেহরু, অপশন সি এপিজে আব্দুল কালাম এবং অপশন ডি হচ্ছে স্বামী বিবেকানন্দ। তো এদের মধ্যে রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি, জওহরলাল নেহরুর লেখা হচ্ছে ডিসকভারি অফ ইন্ডিয়া। ঠিক আছে, 1944 সালের যখন মহারাষ্ট্রের আহমেদনগরে তিনি জেলে বন্দী ছিল জওহরলাল নেহরু, ঠিক আছে, তখন এই বইটি তিনি লিখেছিল জেলে বসে। ঠিক আছে, এতে কি জানা যায়? ভারতের ইতিহাস, সংস্কৃতি এবং দর্শন, এই তিনটে ব্যাপার নিয়ে গভীরভাবে আলোচনা করা হয়েছে। ঠিক আছে, এবং মহাত্মা গান্ধীর লেখা ইম্পর্টেন্ট বই যেটা তোমাদের নাম মনে রাখতে হবে, মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ, এই বইটার নাম ইম্পর্টেন্ট, মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ। এটা মহাত্মা গান্ধীর আত্মজীবনী বা অটো বায়োগ্রাফি। এই কোশ্চেনটা এক্সামে এসেছিল ডাব্লিউবিসিএস এর। ঠিক আছে, যে অটোবায়োগ্রাফি ইংলিশে কে লিখেছিল এইটা এসেছিল। এবং ডক্টর এপিজে আব্দুল কালামের লেখা সবচেয়ে ইম্পর্টেন্ট বই যেটা তোমাদের মনে রাখতে হবে, অনেক বই আছে তার মধ্যে উইংস অফ ফায়ার হচ্ছে ডক্টর এপিজে আব্দুল কালামের আত্মজীবনী বা অটো বায়োগ্রাফি। ঠিক আছে, এই নামগুলো মনে রাখবে। নেক্সট দেখো, আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয়? অপশান এ আছে 8ই মার্চ, অপশান বি 5ই জুন, অপশান সি 10ই ডিসেম্বর, অপশান ডি আছে 1ই মে। এর রাইট অ্যান্সার হচ্ছে অপশান এ, 8th মার্চ। 8th মার্চ পালিত হয় ইন্টারন্যাশনাল ওমেন্স ডে। ঠিক আছে, ইন্টারন্যাশনাল ওমেন্স ডে কেন পালিত হয়? মহিলাদের অধিকার, সমতা এবং সমাজে তাদের অবদানকে সম্মান জানাতে সারা বিশ্বে 8th মার্চ ইন্টারন্যাশনাল ওমেন ডে পালিত হয়। ঠিক আছে, অন্য দিনগুলো দেখি। 5th জুন, 5th জুন কি পালিত হয় বলতো? ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে বা বিশ্ব পরিবেশ দিবস। ঠিক আছে, 1ই মে কি পালিত হয়? ওয়ার্ল্ড লেবার ডে বা মে ডে, মে দিবস বা লেবার ডেও বলতে পারো। ঠিক আছে, ইন্টারন্যাশনাল লেবার ডে বা মে দিবস। ঠিক আছে, এবং 10ই ডিসেম্বর পালিত হয় বিশ্ব মানবাধিকার দিবস বা ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডে। ঠিক আছে, এটা পালিত হয় 10ই ডিসেম্বর। নেক্সট কোশ্চেন দেখো, ভারতের প্রথম মহিলা মহাকাশচারী কে ছিলেন? তো ভারতের প্রথম মহিলা মহাকাশচারী কে ছিলেন? অপশন এ আছে সুনিতা উইলিয়ামস, অপশন বি কল্পনা চাওলা, অপশন সি আছে তোমার ভ্যালেন্টিনা তেরেস্কোভা, অপশন ডি আছে বাচেন্দ্রী পাল। তো এইগুলোর মধ্যে রাইট অ্যান্সার হচ্ছে প্রথম মহিলা ছিল হচ্ছে কল্পনা চাওলা। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। প্রথম পুরুষ কে ছিল? রাকেশ শর্মা। রাকেশ শর্মা। ঠিক আছে, এবং 2003 সালে কলম্বিয়া কোথায়? ইউএসএতে। কলম্বিয়াতে একটা স্পেস শাটল দুর্ঘটনায় কল্পনা চাওলার মৃত্যু হয়েছিল। ঠিক আছে, এবং তিনি 2বার মহাকাশে গেছিল। 2003 সালে গেছিল এবং তার আগেও গেছিল। ঠিক আছে, এবং রাকেশ শর্মা 1984 সালে 1984-এ প্রথম মহাকাশে যান। ঠিক আছে, এবং মহাকাশে যাওয়া যদি প্রথম নারী, ওভারঅল প্রথম নারী বলে, তখন আনসার হবে ভ্যালেন্টিনা তেরেস্কোভা। ফার্স্ট ওমেন হচ্ছে ভ্যালেন্টিনা তেরেস্কোভা। ইনি কোথাকার লোক ছিল? ইনি ছিল হচ্ছে রাশিয়ার। নেক্সট কোয়েশ্চেন দেখো, নেক্সট কোয়েশ্চেন বলছে গেটওয়ে অফ ইন্ডিয়া
এটি কোথায় অবস্থিত? অপশন এ আছে নয়াদিল্লি, অপশন বি কলকাতা, অপশন সি মুম্বাই, অপশন ডি হচ্ছে চেন্নাই। তো গেটওয়ে অফ ইন্ডিয়া অবস্থিত হচ্ছে অপশন সি মুম্বাইতে। ঠিক আছে। 1911 সালে এটি 1911 সালে এটি রাজা ফিফথ জর্জ, ঠিক আছে, ফিফথ জর্জ এবং কুইন ম্যারি ভারতে যখন এসছিল তাদের আগমনকে স্মরণীয় করে রাখতে এই স্মৃতিস্তম্ভটি তৈরি হয়েছিল। ঠিক আছে। এবং এর স্থপতি কে ছিল, মানে এর মেন আর্কিটেক্ট কে ছিল? তার নাম ছিল হচ্ছে জর্জ উইটেট। ঠিক আছে। এবং আরেকটা সিমিলার নাম যাতে অনেকে কনফিউজ হয়, তার নাম হচ্ছে ইন্ডিয়া গেট আর গেটওয়ে অফ ইন্ডিয়া হচ্ছে আলাদা জিনিস। ইন্ডিয়া গেট কোথায় অবস্থিত? ইন্ডিয়া গেট অবস্থিত হচ্ছে নিউ দিল্লিতে। এটি প্রথম বিশ্বযুদ্ধে মানে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে ভারতীয় সৈনিকদের বীরত্বকে স্মরণ করে রাখার জন্য এটি তৈরি হয়েছিল। ঠিক আছে। ভারতীয় সৈনিকদের বীরত্বকে স্মরণ করে রাখার জন্য এটি তৈরি করা হয়েছিল। ঠিক আছে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস জেনে রাখো, যদি বলে চারমিনার কোথায় অবস্থিত? চারমিনার অবস্থিত হচ্ছে হায়দ্রাবাদে। হায়দ্রাবাদ হবে রাইট আনসার। ঠিক আছে। নেক্সট দেখো, বৈদ্যুতিক ফিউজ কোন কোন ধাতুর সংকর? অপশন এ আছে তামা ও টিন, অপশন বি সীসা ও টিন, অপশন সি আছে তামা ও লোহা এবং অপশন ডি আছে নিকেল ও ক্রোমিয়াম। বৈদ্যুতিক ফিউজ তৈরি হয় সীসা ও টিন দ্বারা। সীসা বা লিট, সীসাকে কি বলা হয়? লেট, LEAD, এবং টিনকে টিনই বলে। তোমার সীসা কত পার্সেন্ট থাকে? 75%, আর টিন কতটা থাকে? 25%। ঠিক আছে। এর মিশ্রণ হচ্ছে বৈদ্যুতিক ফিউজ, এই দিয়েই তৈরি করা হয় বৈদ্যুতিক ফিউজ। এর কি বেশি হয়? এর রোধ খুব বেশি হয়, সেই জন্য গলনাঙ্ক খুব কম হয়। ঠিক আছে। গলনাঙ্ক কম হয় বলেই একটু টেম্পারেচার বাড়লে বৈদ্যুতিক ফিউজ পুড়ে গিয়ে তোমার কানেকশন বিচ্ছিন্ন হয়ে যায় এবং দুর্ঘটনা থেকে আমাদের বাঁচায়। ঠিক আছে। এবার বলে যদি বাল্বে কি ধাতু ইউজ করা হয়? বাল্বের ফিলামেন্টে ইউজ করা হয় হচ্ছে তোমার টাংস্টেন ইউজ করা হয় বাল্বের ফিলামেন্টে। এবং ইলেকট্রিক হিটারে কি ইউজ করা হয় যদি বলে? ইলেকট্রিক হিটারে ইউজ করা হয় নাইক্রোম। ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, বলছে কোশ্চেন নাম্বার 23, সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? অপশন এ আছে তামিলনাড়ু, অপশন বি কর্ণাটকা, অপশন সি কেরালা এবং অপশন ডি আছে উত্তরাখণ্ড। তো সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক বা সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? এর রাইট আনসার হচ্ছে কেরালায় অবস্থিত হচ্ছে সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক। এটি কোন পর্বতমালায় অবস্থিত যদি বলে? এটি অবস্থিত হচ্ছে নীলগিরি পর্বতমালায়। অবস্থিত হচ্ছে সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক। এটি হচ্ছে একটি চিরহরিত অরণ্য। ঠিক আছে। এতে কি দেখা যায়? মেনলি বিখ্যাত হচ্ছে লায়ন টেইলড ম্যাকাও এর জন্য বিখ্যাত হচ্ছে সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক। ঠিক আছে। এবার সিমিলার একটা জিনিস দেখে রাখো, ভ্যালি অফ ফ্লাওয়ার্স ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত যদি বলে, তখন উত্তর হবে উত্তরাখণ্ড। ঠিক আছে। ভ্যালি অফ ফ্লাওয়ার্স ন্যাশনাল পার্ক অবস্থিত হচ্ছে উত্তরাখণ্ডে। আরেকটা ন্যাশনাল পার্ক খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে জিম কর্বেট ন্যাশনাল পার্ক বিখ্যাত হচ্ছে তোমার উত্তরাখণ্ডে। ঠিক আছে। এটি হচ্ছে ভারতের প্রথম ফার্স্ট ন্যাশনাল পার্ক বা ফার্স্ট জাতীয় উদ্যান হচ্ছে জিম কর্বেট ন্যাশনাল পার্ক। এগুলোও ইম্পর্টেন্ট। নেক্সট দেখো, কোশ্চেন নাম্বার 24 বলেছে পলাশির যুদ্ধ কত সালে সংগঠিত হয়েছিল? অপশন এ আছে 1525 সাল, অপশন বি 1757 সাল, অপশন সি আছে 1764 সাল এবং অপশন ডি আছে 1857 সাল। তো পলাশির যুদ্ধ সংগঠিত কত সালে হয়েছিল? এটা খুব সোজা কোশ্চেন, তোমরা নিশ্চয়ই জানো। এর আনসার হচ্ছে অপশন বি 1757 সালে সিরাজ উদ্দৌলা এবং রবার্ট ক্লাইভ মানে ইংরেজদের মধ্যে হয়েছিল হচ্ছে পলাশির যুদ্ধ।
ঠিক আছে। 1757 সালের 23শে জুন, এই ডেটটাও ইম্পর্টেন্ট, 23 জুনে হয়েছিল পলাশির যুদ্ধ। ঠিক আছে। এতে সেনাপতি মীর জাফরের বিশ্বাসঘাতকতায় সিরাজের পরাজয় ঘটে এবং ভারতে ব্রিটিশ শাসনের ভিত্তি স্থাপিত হয়। এটা হচ্ছে পলাশির যুদ্ধের সিগনিফিকেন্স। ঠিক আছে। এবং বাকি সালগুলো দেখো নাও। বাকি সাল 1526-এ কি হয়েছিল বলো তো? পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল। পানিপথের প্রথম যুদ্ধ। 1764-তে কি ইম্পর্টেন্ট? বক্সারের যুদ্ধ, বক্সার। ঠিক আছে। 1857 সিপাহী বিদ্রোহ। প্রত্যেক বছর কিছু না কিছু হয়েছিল, সেগুলো ইম্পর্টেন্ট। ঠিক আছে। নেক্সট দেখো, সিপাহী বিদ্রোহকে কি বলে? ভারতের প্রথম স্বাধীনতা আন্দোলন বা স্বাধীনতার বিদ্রোহ বলা হয় সিপাহী বিদ্রোহকে। ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্সও বলা হয় হচ্ছে সিপাহী বিদ্রোহকে। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বলছে, লাস্ট কোশ্চেন আমাদের আজকের, লজ্জাবতী গাছের পাতা স্পর্শ করলে তা বুঝে যায় এটি কি ধরনের চলন? অপশন এ আছে ফটোনাস্টিক, অপশন বি সিসমোনাস্টিক, অপশন সি আছে কেমোনাস্টিক, অপশন ডি আছে থার্মোনাস্টিক। ঠিক আছে। এর সঠিক উত্তর কি হবে? এর সঠিক উত্তর হবে অপশন বি। সিসমোনাস্টিক চলনের উদাহরণ হচ্ছে লজ্জাবতী পাতা স্পর্শ করলে তা বুঝে যাওয়া। ঠিক আছে। এটি উদ্ভিদ দেহে স্পর্শ, আঘাত বা ঘর্ষণের প্রভাবে যে চলন দেখা যায় তাকে কি বলে? সিসমোনাস্টিক চলন। ঠিক আছে। এর উদাহরণ হচ্ছে লজ্জাবতী পাতা। ঠিক আছে। এবং ফোটোনাস্টিক চলনের যদি উদাহরণ দেয়, সূর্যমুখী ফুলের সূর্যের দিকে ঘুরে যাওয়া হচ্ছে ফোটোনাস্টিক চলনের উদাহরণ। ঠিক আছে। বা থার্মোনাস্টিক যদি বলে, থার্মোনাস্টিক হচ্ছে টিউলিপ বা পদ্ম ফুল, টিউলিপ বা পদ্ম ফুল বেশি তাপমাত্রা পেলে তবেই ফোটে। ঠিক আছে। বেশি তাপমাত্রায় ফোটে, এটাই হচ্ছে ফোটোনাস্টিক, থার্মোনাস্টিক চলনের উদাহরণ। ফোটোনাস্টিকের হচ্ছে সূর্যমুখী ফুলের সূর্যের দিকে ঘুরে যাওয়াটাকে, এবং সূর্য বুঝে গেলে সূর্যমুখী ফুল বুঝে যায়, এইটাই হচ্ছে ফোটোনাস্টিক চলনের উদাহরণ। ঠিক আছে। তোমরা যদি এই ডিটেলস আলোচনাগুলো ভালো লেগে থাকে, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটাকে লাইক করে দিও। এই হচ্ছে আজকের সিরিজের ফার্স্ট এপিসোড। এরকম ডেইলি একটা করে এপিসোড আমরা কভার করব এবং তোমরা প্রত্যেকটা ভিডিও দেখতে থাকো। দেখতে থাকলে তোমাদের প্রিপারেশন কতটা স্ট্রং আছে এবং কোন সাবজেক্ট তোমাদের দুর্বল আছে সেটা তোমরা নিজেরাই অ্যাসেস করতে পারবে। ঠিক আছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করে দাও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। পরে দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।